বিভিন্ন মঠ, মন্দির, মসজিদ কিংবা পুজো মণ্ডপের উপরে ঝাড়বাতির লণ্ঠন বহুকাল ধরেই প্রচলন হয়ে আসছে। আজকাল দিনে জলসা ঘরেও বেলোয়ারি ঝাড়ের ব্যবহার ছিল। ঝাড়বাড়ির সুসজ্জিত আলো মণ্ডপকে আরও সুন্দর করে তোলে। মণ্ডপে ঢুকেই সাধারণ মানুষ একটাবার হলেও মণ্ডপের উপর তাকায় সুসজ্জিত ঝাড় লণ্ঠন দেখার জন্য। আজকের যুগে এই ঝাড় লণ্ঠনের ভিতরে বৈদ্যুতিক আলো ব্যবহার করা হলেও আগেকার দিনে ব্যবহার করা হতো বড় বড় আকারের মোমবাতি। মোমবাতির আলো ঝাড় লণ্ঠনের কাচের মধ্যে পড়ে, সেই আলোতেই স্বভাবত বিভিন্ন মণ্ডপ। আর সেই ঝাড়বাতিকে বলা হয় বেলোয়ারি। এক একটি অংশকে ফানুস আর কাঁচ। আগে বেশিরভাগ আসতো ইউরোপ থেকে, বর্তমানে বেলজিয়ামের কাঁচ সকলের কাছেই পরিচিত। নদিয়ার শান্তিপুরের রাধারমণ জিউ মঠবাড়ি, কালাচাঁদ ঠাকুর বাড়ি, ডক্টর দীনদয়াল প্রামাণিকের বাড়ি, যেটি বর্তমানে বাবুদের বাড়ি নামে পরিচিত, এই দুই বাড়িতে আজও রাজযাত্রা উপলক্ষে প্রস্তুত করা হয় বেলজিয়াম ঝাড়। তবে সম্প্রতি আশানন্দ বিগ্রহ বাড়িতেও নতুনভাবে এই সাবেকি প্রথা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, যেখানে আগামীকাল সন্ধ্যার সময়, পুজোর সময় থেকেই দর্শনার্থীদের দেখার জন্য রাত 1:30-2 পর্যন্ত কাঁচের ফানুসের মধ্যে এক বিশেষ ধরনের মোমবাতির আলোতে এক অসাধারণ স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। এখানে কোনো বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয় না। পুজোর পরের পর্যন্ত দর্শনার্থীরা ভিড় করেন এই অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করার জন্য। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি শান্তিপুর মঠবাড়ির পক্ষ থেকে আমি বাড়ির মেয়ে ডায়া বলছি। আমাদের বাড়ির পুজো বহু প্রাচীন। এবার সেটা কতটা সময়ের, প্রায় 250-300 তো ধরাই যায়। সেই প্রাচীন পুজো আমরা সেইটা এখনও যে ট্রেডিশনে হতো সেটা মেনটেন করার চেষ্টা করি। আমাদের মোমের আলোয় বরাবর এই ফানুস ঝাড়বাতি দিয়ে সাজানো হয়। আমরা এখনও চেষ্টা করছি এবং পরবর্তী প্রজন্মেও আমি এবং আমার দাদারা এবং তারপরেও যারা আসবে তারাও যাতে এটা ধরে নিয়ে যেতে পারে, এটা আমাদের প্রচেষ্টা। কারণ এই জিনিস তখন সব জায়গায় দেখা যায় না, সব জায়গায় এখন বৈদ্যুতিক আলো। এই যে ঝাড় বাতিগুলো, এগুলো হচ্ছে বেলোয়ারি, মানে বেলজিয়াম গ্লাস যেটাকে বলে। এগুলো প্রত্যেকটা বেলজিয়াম গ্লাস এবং এগুলো এখন দুর্মূল্য, কোনো পয়সা দিয়েও এটা পাওয়া যায় না। এগুলো আমাদের পুরনো, আমরা রক্ষণাবেক্ষণ করে। মোটামুটি আনুমানিক কি সংখ্যক আছে এখানে? 150টা তো আছেই এবং এখানে গ্লাসেরও বিভিন্ন ভাগ আছে। এগুলোকে বলে বেলোয়ারি ঝাড়, যেগুলো ঝুলছে এগুলো বেলোয়ারি। কিছু আছে গ্লাস ফানুস, এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে। প্রত্যেকটার মধ্যেই মোমবাতি থাকে এবং প্রত্যেকটা আমাদের পুরোটাই মোমবাতি। মানে যা দেখছেন বিগ্রহর মূর্তির পাশে যেগুলো আছে সেগুলো সম্পূর্ণই মোমের আলো এবং পুরোটাই, কোথাও কোনো বৈদ্যুতিক আলোর ব্যবহার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিগ্রহ কি নামে পরিচিত? আমাদের বিগ্রহ রাধারমণ এবং শ্রী রাধারানী নামে পরিচিত। আচ্ছা, উনি কি শোভাযাত্রায় মূল শোভাযাত্রা অংশগ্রহণ করেন? আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের বাড়ির যে রাধারমণ এবং রাধারানী, আমরা বাড়িতে এই প্রথম এবং দ্বিতীয় রাস আমরা বাড়িতে তাকে সুন্দরভাবে সাজিয়ে মঞ্চে বসাই, কিন্তু আমরা বের করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের পাশেই আছেন মা পটেশ্বরী, তিনিও আমাদের পাড়ার দেবী এবং আমরা এই মঠ পরিবারের বেশিরভাগ লোকই সেখানেও যুক্ত। তো সেই রাসের দিন এই দুটো ঠাকুরকে পরস্পর নিয়ে, আগেকার দিনে তো ধরুন এত সিকিউরিটি ছিল না, তো সেইটা আর কোনোদিনই সম্ভব হয়নি। আমরা এই দুদিন আমাদের বাড়ির পুজোটা করে তৃতীয় দিন মা পটেশ্বরীকে শোভাযাত্রায় সবাই নিয়ে বার হই। সেই জন্য রাধারমণ রাধারানীকে আমরা বের করি না। কুঞ্জভঙ্গ কুঞ্জভঙ্গ আমাদের হয় না। কুঞ্জভঙ্গটা তখনই হয় যখন ঠাকুর বাইরে বেরোচ্ছেন, সবার মধ্যে যাচ্ছে। এইবার সবাই যখন ঠাকুর যেই পথের ধুলি মাখলেন, তারপরে কুঞ্জভঙ্গ হয়ে, মানে ঠাকুর সবার কোলে নিয়েছে, তখন কুঞ্জভঙ্গটা হয় এবং তারপরে ঠাকুরের সম্পূর্ণ অভিষেক হয়ে ঠাকুর গর্ভগৃহে চলে যায়। যেহেতু আমাদের দেবতা মঞ্চে আসেন কিন্তু বাইরে বেরোন না, সেই জন্য আমরা ঠাকুর অন্যান্য বিগ্রহ বাড়িতে ঢাক বা অন্য কিছু বাদ্যযন্ত্র থাকে, এখানে সেটাও নেই। কিসের ঢাক? ঢাক না, আমাদের ঢাক বা বাদ্যযন্ত্র বলতে এখন বিভিন্ন মিউজিক সিস্টেম যেগুলো আছে, বাজনা, সেগুলো বাজে। আমাদের ঢাক রাস্তায় বেরোলে প্রসেশনে হয়তো ঢাকটা ম্যান্ডেটারি, কিন্তু এখানে ঢাক আগে বাজানো হতো, এখন হয় না।
কিন্তু এমনি গান টান চালানো হয় ঠাকুরের যেগুলো, বা কখনো কখনো সম্ভব হলে অনুষ্ঠানও করা হয়। কৃষ্ণের নাম গান বা কীর্তন এইগুলো সম্ভব হলে করা হয়। আসলে আমরা লোক সংখ্যায় খুব কম, সেই জন্য আমরা এতটা অ্যারেঞ্জ করতে পারি না। খুব কম সময়ে কম লোকের মাধ্যমে আমরা এটা উপস্থাপনা করি, তো সেই জন্য সেটা সবসময় সম্ভব হয় না। আমরা আগামী দিনে চেষ্টা করব গান বাজনার অনুষ্ঠান রাখা। আপনার নাম পরিচয়? আমার নাম রায়ামঠ, আমি এই বাড়ির মেয়ে, আপাতত আমি বিবাহিত। নমস্কার। পরিচিত কতদিন ধরে এই ট্র্যাডিশন, আর কি কি নিয়ম কানুন আছে পুজোতে? বলো। এটা শান্তিপুরে দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি নামে পরিচিত। তা দীনজনের প্রতি দয়া থেকে এই বাড়ির নাম দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি হয়েছে। এই ব্রিটিশ সরকারের দেওয়া উপাধি। আর আমাদের ট্র্যাডিশন বলতে এই ঠাকুরটির বয়স 215 বছর প্রায়। রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাকে যদি ল্যান্ডমার্ক ধরা যায়, তার 54 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। 1854 সালে এটা 1800 খ্রিস্টাব্দে। তা সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা রাধারমণের রাস অঙ্গনে কোনো রকমের কোনো বৈদ্যুতিন আলো ব্যবহার করি না। তৎকালীন সময় এটা প্রয়োজনীয় ছিল, কারণ তখন ইলেকট্রিসিটি ছিল না। কিন্তু সেই সাবেকিয়ানা, সেই ঐতিহ্যকে বজায় রেখে সেই আমলের প্রায় 200 বছরের পুরনো বেলজিয়াম গ্লাসে এখনও মোমবাতি স্নিগ্ধ আলোয় রাধারমণের রাসযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু রাসযাত্রা কেন, রাধারমণের ঝুলন যাত্রা, দোলযাত্রা, তৎসহ বৈষ্ণবীয় ঘরানার সমস্ত রকম অনুষ্ঠানই এইভাবেই সমারোহের সঙ্গে পালন হয়ে আসছে দীনদয়ালবাবুর ঠাকুর বাড়িতে। আচ্ছা, আর বিগ্রহ আজ থেকে পুজো আরম্ভ হলো? বিগ্রহের রাধারমণজিউর রাস উৎসব আজকে বসলো। আজকে রাধারমণজিউর রাস পুজো, হোম আদি ইত্যাদি যা যা রিচুয়ালস আছে সমস্ত কিছুই পালন হলো। কালকে রাধারমণজিউর মাঝের রাস এবং পরশুদিন ভাঙা রাস অনুষ্ঠিত হবে, কিন্তু সেটা এই মন্দিরের মধ্যে সীমাবদ্ধ। রাধারমণজিউর শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ ভাঙা রাসের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন না। ওই দিন আমাদের নিয়ম যেটি হচ্ছে সেটি হচ্ছে রাধারমণজিউ তার নিজস্ব রাস মন্দিরে আসবেন, এসে অধিষ্ঠান হবে, তার দর্শন আরতি হবে এবং তার যে বাতি সেগুলি জ্বালানো হবে, এবং একটি বাতি আমরা জ্বালিয়ে তার উদ্দেশ্যে অর্পণ করে আগামী বছরের রাসের জন্য রেখে দেবো। এটা আমাদের বাড়ির নিয়ম, এবং এইভাবে রেখে দেওয়ার মাধ্যমে বলতে পারেন ভাঙা রাসের পরের দিন থেকেই পরবর্তীকাল বছরের রাসযাত্রার সূচনা হয়ে যায়। আর ইয়েতে শোভাযাত্রাতে অংশগ্রহণ হলো না? করে না। আর এমনি অনুষ্ঠান বা কিছু এই উপলক্ষে কিছু অনুষ্ঠান বলতে আমাদের ধর্মীয় কিছু, ধর্মীয় কোনো অনুষ্ঠান? ধর্মীয় সমস্ত রকম অনুষ্ঠান পালন করা হয়। ঝুলন যাত্রায় রাধারমণজিউর ঝুলন অনুষ্ঠান হয় 3 দিন। আচ্ছা, দোল পুজো ওনার হয়। আমাদের অদ্বৈতাচার্যের পৌত্র রামেশ্বর, ছোট কনিষ্ঠ পুত্র রামেশ্বরের যে নিয়ম, দিনে রাস রাতে দোল, এই হলো রামেশ্বরের গোল। এই রামেশ্বর প্রভুর যে নিয়ম, সেই অনুযায়ী এখানে দিনে রাস পুজো হয় এবং রাত্রিরে দোল পুজো হয়। আর এই যে প্রস্তুতি, এগুলো কতদিন আগে থেকে আরম্ভ করেছেন? এবারে আমরা প্রত্যেক বছরই রাধারমণজিউর যে নিয়ম সেবার মাস, অর্থাৎ দুর্গা পুজোর একাদশী থেকে জগদ্ধাত্রী পুজোর একাদশী, সেই জগদ্ধাত্রী পুজোর একাদশীতে তার নিয়ম সেবার মাস শেষ হলো, ভোরবেলা মঙ্গল আরতি শেষ হলো। সেই জগদ্ধাত্রী পুজোর একাদশীর দিন থেকে আমরা এই ফানুস বার করা, আলোর ঘর পরিষ্কার করা, কাঁচ মোছা তৎসহ আমরা শুরু করি। এক্ষেত্রে কাজগুলো অনেক কিছু বেলজিয়ামের কাজও আছে, সেগুলো কি এখন পাওয়া যায়? ওখানে টোটালটাই বেলজিয়ামের কাজ আছে, এবং সেগুলি প্রত্যেকটাই 200 বছরের কাজ। না দাদা, এখন বেলজিয়াম কাজ পাওয়া যায় না। আমি বলবো না পাওয়া যায় না, পয়সা খরচা করলে এর থেকে ভালো কাজ পাওয়া যাবে, কিন্তু এই কোয়ালিটির পাতলা কাজ আপনি যদি পরে আসেন আমি দেখাতে পারবো, টোকা মেরে দেখালে বোঝা যাবে কাজটা ভাইব্রেট হয়। ঠিক আছে, এই কোয়ালিটির পাতলা কাজ এখন আপনি পাবেন। আর ভক্তরা প্রসাদ পান কবে? 3 দিনই দুপুরবেলা এখানে প্রসাদের ব্যবস্থা আছে। রাধারমণজিউর নিত্য নৈমিত্তিক, মানে রাসের 3 দিন নয়, বছরের 365 দিন ওনার অন্নভোগ হয়। সেই অন্নভোগ মন্দিরে এসে যোগাযোগ করলে পাওয়া যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম কৃষাণু প্রামাণিক, আমি এই বাড়ির নাতি সম্পর্কে। দীনদয়ালবাবু ঠাকুর বাড়ি বলে পরিচিত। তো সেক্ষেত্রে পুজোর রীতিনীতি কী আছে? পুজোর রীতিনীতি মানে আমাদের ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে প্রায় 270 থেকে আর 75 বছর আগে। আমি অ্যাকচুয়াল ডেটটা আপনাকে এখন বলতে পারছি না। তো তখন থেকে আমাদের পূর্বপুরুষরা যে জিনিসগুলো করে গেছিলেন সেইগুলোকেই আমরা ধরে রেখে দিয়েছি। আর এখনও পর্যন্ত যা ওনারা করে গেছেন সেই আচার নিয়ম নিষ্ঠা সমস্ত একরকমভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আর আমাদের ঠাকুর সম্বন্ধে তো কিছু বলার নেই, কেন আমাদের ঠাকুর যিনি আছেন রাধারমণজিউ, সেই রাধারমণজিউ আমাদের নিত্য পুজো হয়, নিত্য অন্নভোগ হয়। আমার মনে হয় এইখানে কোথাও আর বোধহয় রেগুলার মানে নিত্য অন্নভোগ হয় না। আর
ঠাকুর সম্বন্ধে বলার মধ্যে আমাদের যেরকম যা রীতিনীতি নিয়ম আচার আচরণ যা ছিল আমরা সেটাকে মেনটেন করেছিলাম। এইবার আসি বাড়ির কথায়। আমাদের বাড়ি একসময় প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছিল, তো আমরা সেই ভগ্নপ্রায় অংশটাকে আবার নতুন করে তৈরি করে যে ডিজাইন যেরকম যা ছিল নকশা, ঠিক সেই জিনিসটাকেই আমরা ফেরত নিয়ে এসেছি বাড়িতে। আর সেই পুরনো জিনিস যা আমাদের ছিল, বেলোয়ারি ঝাড় বলুন, মানুষ বলুন, এত শান্তিপুরে কোথাও আছে বলে আমার মনে হয় না। সেইগুলো এখনও পর্যন্ত আমরা ধরে রেখেছি, অরিজিনাল বেলজিয়াম গ্লাস সব। কিন্তু কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আর রিকভার করার ওই জিনিস কোয়ালিটি আর পাওয়া যাচ্ছে না। তবু আমরা অনেক চেষ্টা করছি, করে জোগাড়ও করেছি কিছু, এবং সেইভাবেই আমরা আমাদের পুজো এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। কতগুলো এরকম ঝাড় রয়েছে আমাদের প্রায় রেগুলার একদিনেতে 192টা বাতি জ্বলে। আর এই মোমবাতিগুলো কি আপনারা বানান না কেনা? মোমবাতিগুলো কেনা, কিন্তু আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী স্পেশাল প্যারাফিন দিয়ে স্পেশাল ওর যে পোলতেটা মানে যেটা জ্বলে সেইটা আমাদের গেজ আমরা বলে দিই, আর আমাদের লেন্থ আমরা বলে দিই, সেই অনুযায়ী ওরা বাতিটা তৈরি এক সন্ধ্যাবেলায় মোটামুটি একটা আনুমানিক 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে, ধরুন যদি সন্ধ্যে 6টার সময় আমরা বাতিটা জ্বালি, মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা বাতিটা জ্বলার পরেও নিচে 10 ইঞ্চি টোটাল লেন্থ থাকে, তার থেকে আপনি 3 ইঞ্চি মতন লেন্থ আমরা কিন্তু তার আগে নিভিয়ে দিতে হয়, নাহলে ওই বেলজিয়াম গ্লাস ফাটিয়ে দেবে। তারপরে 4-5 ঘন্টার মধ্যেই 5 থেকে 5.5 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টা ওই বাতিগুলোকে আমরা জ্বালাতে পারি। আর এই বাতি জ্বালানোর আবার কতগুলো জিনিস আছে, যেমন এই বাতিটাকে যদি আমরা এনে আগে প্রথমে জলে ভিজিয়ে দিই, জলে ভিজিয়ে দিলে বাতিটা ঠান্ডা থাকে, সেই ঠান্ডা অবস্থায় যদি বাতিটাকে আমরা জ্বালি তখন ওই বাতিটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলবে। এইগুলো করা হয়। আর এইসব ফিটিংস যা কিছু, আর আমাদের যা কিছু আছে কোনোটা বাইরের জিনিস নয়, সমস্তটা আমাদের নিজস্ব। শোভাযাত্রায় অংশগ্রহণ করে কি? না, শোভাযাত্রায় আমরা তাহলে এই 3 দিন ধরে এইভাবেই জ্বলে। আর ভোগ প্রসাদ? ভোগ প্রসাদ আমাদের এখানে রেগুলার সকালবেলা দুপুরবেলা আর কি, নিত্য পুজো যা হচ্ছে সে তো ভোগ প্রসাদ আছে, ফল প্রসাদ যা হলো, এরপরে দুপুরবেলা আমাদের একটা ভোগ প্রসাদ হয় অন্নভোগে, এবং সেখানে আশেপাশে সমস্ত কিছু মিলিয়ে প্রায় দিনে আমাদের 250 থেকে 300 জনের মতন আমরা আমাদের যতটুকু ক্ষমতা যিনি আসেন না পেয়ে যেন ফেরত নেয়। বিদ্রোহবাড়ির ক্ষেত্রে যে কুঞ্জভঙ্গ হয় সেটা আপনাদের ক্ষেত্রে? না, আমাদের ক্ষেত্রে তাহলে রাসমঞ্চ কীভাবে? রাসমঞ্চ আমাদের এই যে মন্দির, পেছনে মন্দির আছে, গর্ভগৃহ আছে, সেই গর্ভগৃহতে ঠাকুর থাকেন। এই রাসমন্দির যেমন আজকে রাত্রিবেলা যখন পুজো শেষ হয়ে যাবে, সব কিছু হবে, উনি গর্ভগৃহতে চলে যাবেন, আবার কালকে রাসমণ্ডপে উনি বসবেন, আবার যখন কালকে শেষ হয়ে যাবে, ভাঙারাস শেষ হয়ে গেল, হয়ে যাক বড় ওই গর্ভগৃহতেই ঠাকুর নিত্যদিন পুজো হয়। শুধু তো আমাদের এখানে রাসে আমাদের ঠাকুর হয় না, আমাদের ধরুন শ্রীকৃষ্ণের যাবতীয় অনুষ্ঠান আছে, দোল ঝুলন জন্মাষ্টমী যেগুলো সেগুলো প্রত্যেকটাই আমাদের এখানে হয়। যেরকম এই রাস মণ্ডপেতে রাস ঠাকুর এখন বেরিয়েছেন, দোলের সময়ও আমাদের মণ্ডপে বেরোয়, সেটা দোল মণ্ডপ হয়, আর ঝুলনের সময়ও আমাদের ঠাকুর বাইরে বেরোন, তখনও আমাদের ওই একটা পুজো উপলক্ষে শরিকরা কতজন আসেন এখনো, আর কত দূর দূর থেকে আসেন তারা? দূর থেকে মানে আমাদের দেখুন, আমাদের বিদেশেও আছে, আমেরিকাতেও আমাদের আছে, তারপরে ধরুন বিদেশ বলতে মানে এদেশে বলতে গেলে আপনি বলতে পারেন বিহারে, টাটানগরে আছে, হলদিয়ায় আছে, তারপরে তো আমাদের রিলেটিভ প্রচুর বাইরে আছে। অনেকেই আসেন তার মধ্যে? হ্যাঁ, মোটামুটি আমাদের রিলেটিভ যারাই আছেন সবাই আসার চেষ্টা করে। এখন সবাই পক্ষে তো একসঙ্গে সময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু ম্যাক্সিমাম সবাই। এবং শুধু তাই নয়, আমাদের ফ্যামিলিতে মানে আমাদের বাবাদের দিক থেকে বলুন, আমাদের মানে আমাদের দিদি যারা আছেন তাদেরও বিবাহ হয়ে গেছে, তার ছেলে মেয়ে বলুন, যে বলুন, প্রত্যেকে আমাদের এখানে আসে, যে যখনই মানে সবাই এই আসার সময় আসার চেষ্টা করে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অভিজিৎ রামাই। এই বাড়ির এখন বর্তমান একজন মানে কী বলবো সদস্য বা মঠবাড়ির মানুষ। এই আমাদের ঠাকুরবাড়িটি বহু প্রাচীন, যেটি এখানে বিভিন্ন রকমের পুজো হয়, সব পুজো আমাদের এখানে হয়, যেমন রাধাকৃষ্ণকে কেন্দ্র করে তাদের রাস তাদের মধ্যে অন্যতম। এছাড়া জন্মাষ্টমী, রাধাষ্টমী সবই হয়। আমাদের রাসের বিশেষত্ব হচ্ছে আমাদের ঠাকুরবাড়িতে কোনোদিন ইলেকট্রিক আলো কিছু থাকে না, মোমবাতির আলো, পুরো পরিবেশটাকে সাজানো তৈরি করি আমরা নিজেরাই, বাড়ির লোকরাই সকালে মেয়ে ছেলে দিয়ে, মঠ বাড়ির সব লোক দিয়ে, এটা আমরা নিজেরা হাতে পুরো তৈরি করি। এটা কোনো বাইরের লোকদের কিছু করা নয়। এই পরিশ্রমটা আমাদের 3 থেকে 4 দিন লাগে। আমরা একভাবে কাজটা বাড়ির লোক মিলেই করি। আর বিশেষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন? না, আমরা চেষ্টা করি না। আমাদের প্রথম রাস এবং আমাদের বাংলাদেশ মা পটেশ্বরী বেরোয় পাড়া থেকে বাবাটি ব্যাস।
আপনার নাম পরিচয়? আমার নাম প্রীতম মঠ, আমি মঠবাড়ির একজন। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।